হস্তক্ষেপে পুলিশের পোস্টিং দিয়ে সরস্বতী পুজো হলো রাজ্যের বুকে, কোথায় না যোগেশ চন্দ্র কলেজে, এবং যে কলেজে নাকি মুখ্যমন্ত্রী নিজেও পড়েছেন। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে আজকে আছেন প্রাক্তন রাজ্যপাল এবং বরিষ্ঠ বিজেপি নেতা সমর্থক তথাগত রায়। তথাগত বাবু নমস্কার। এই যে রাজ্যের চিত্র দেখা যাচ্ছে যে যোগেশ চন্দ্র কলেজের মতো একটি কলেজে পুলিশের নিরাপত্তা ঘেরাটোপের মধ্যে দাঁড়িয়ে সরস্বতী পুজো করা হচ্ছে, কিভাবে দেখছেন বিষয়টাকে? শ্যামাপ্রসাদ মুখার্জি 1947 সালে নিজের একক চেষ্টায় পশ্চিমবঙ্গ রাজ্যটাকে সৃষ্টি করেছিলেন, যাতে বাঙালি হিন্দুদের একটা হোমল্যান্ড থাকে এবং তারা ভারতের নাগরিক হিসেবে বুক ফুলিয়ে বসবাস করতে পারে। তিনি কি কোনোদিন কল্পনা করতে পারতেন যে এই পশ্চিমবঙ্গে এক ব্রাহ্মণ কন্যার রাজত্বে এইভাবে সরস্বতী পুজো পুলিশের হেফাজতে করা হচ্ছে এবং সরস্বতী পুজোর আগে ওই পারের ধর্মাবলম্বী একজন এসে হুমকি দিচ্ছে যে সরস্বতী পুজো করলে ধর্ষণ করে দেব? কোনোদিন ভাবতে পারতেন? আমরা কোথায় নেমেছি এবং আরো কোথায় নেমে যাচ্ছি সেটা একটু বিবেচনা করা দরকার। কিন্তু বিষয় হচ্ছে যে তৃণমূল বলছেন, যে তৃণমূল তরফ থেকে বলছে যে স্বাধীনতাতে শ্যামাপ্রসাদ মুখার্জির কোনো অবদানই ছিল না। কি বলবেন তাহলে? হয় মূর্খ নয় মিথ্যাবাদী, দুটোই বলবো, বা দুটোই বলবো। কারণ স্বাধীনতায় শ্যামাপ্রসাদ মুখার্জির যদি অবদান না থাকে তাহলে কাদের অবদান ছিল? গান্ধীর অবদান ছিল না নেহরুর অবদান ছিল? এরা তো স্বাধীনতার সঙ্গে সঙ্গে দেশ ভাগ করেছেন এবং ভাগ করে জিন্নাকে তোয়াজ করার জন্য এবং তাড়াতাড়ি ক্ষমতা পাওয়ার জন্য দেশটাকে ভাগ করেছেন এবং ভাগ করে ১০০ কোটি হিন্দুর মর্মবেদনার কারণ হচ্ছেন, তাদের পথের ভিখিরি বানিয়েছে। শ্যামাপ্রসাদ মুখার্জির আসল কৃতিত্ব হচ্ছে পশ্চিমবঙ্গ সৃষ্টিতে যাদের সম্বন্ধে বলা হচ্ছে তাদের স্বাধীনতায় প্রধান ভাগ ছিল, তাদের কিন্তু ব্রিটিশরা কোলে বসিয়ে স্বাধীনতা দিয়েছে এবং ব্রিটিশরা তাদের সুবিধা মতোই স্বাধীনতাটা দিয়েছে। এই দেশ ভাগও করে গেছে এবং একজন মহিলা আমাদের প্রথম প্রধানমন্ত্রীর মাথায় হাত বুলিয়ে যা ইচ্ছে তাই করে গেছে। আজকে যদি শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকতেন তাহলে যারা এইসব লম্বা চড়া কথা বলছে তাদের হয় বাংলাদেশে জিম্মি হয়ে থাকতে হতো, তাহলে ধর্ম পরিবর্তন করতে হতো, তা নাহলে বঙ্গোপসাগরে লাফ মারতে হতো। সেই খেয়ালটা কি আছে? একটা বিষয় যাব যে যেভাবে লাগাতার তৃণমূলের অন্দরের যারা প্রথম শ্রেণীর নেতা বা এককালীন মন্ত্রী ছিলেন তারা যেভাবে বিস্ফোরক মন্তব্য করছেন, আইপ্যাক নিয়ে সরাসরি মদন মিত্র বলেছেন যে আইপ্যাক টাকা তোলে। এর আগেও তিনি বলেছেন যে তাদের মন্ত্রীরা যেভাবে কাজ কারবার করছে সেটা আগে দলে হতো না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনিও বলেছেন যে এখন সরকারের সব মন্ত্রীদের দেখে গা জ্বলে ওঠে, এই ধরনের মন্তব্য। মানে কিভাবে দেখছেন তাহলে? অন্দরেই কি আগুন জ্বলছে? প্রধান ব্যাপার হচ্ছে যে সত্য কখনো চাপা থাকে না, শেষ পর্যন্ত বেরিয়েই পড়ে। যে ডাকাত দল, দুর্ধর্ষ ডাকাত দল দেশে নানা জায়গায় আছে, সেগুলো ধরা পড়ে কি করে? কারণ তাদের নিজেদের মধ্যে বখরা নিয়ে গন্ডগোল হয়। ডাকাতি তো করলাম, ডাকাতি করে এত লক্ষ টাকা বা কোটি টাকা পেলাম, করে তারপরে সেটা নিজেদের মধ্যে কিরকম ভাগ হবে তা নিয়ে গোলমাল হয়। এই বখরা নিয়ে গন্ডগোলের ফলে কিছু লোক অসন্তুষ্ট হয়ে তারা পুলিশের কাছে খবর দেয় এবং এই খবর থেকেই পুলিশ এইসব ডাকাত দলকে ধরে। এক্ষেত্রে পুলিশ হচ্ছে জনগণ। পুলিশ এই জনগণ দেখতে পাচ্ছে যে কি ধরনের জিনিস হচ্ছে এবং সেটা জনগণকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সেই সব নেতারা যারা বখরা নিয়ে সন্তুষ্ট নয়। কলেজের যারা পড়ুয়া তারা রীতিমতো আন্দোলন করছে এবং তাদের বক্তব্য এই ঘটনা কিন্তু এই নতুন নয়, মানে ৩-৪ মাস ৫ মাস আগে থেকেই এই যে সাবির আলী যার নামে অভিযোগ উঠছে মানে কলেজে যায় এবং রীতিমতো হুমকি দেয়। এবার বিষয়টা হচ্ছে যে মামলাটা হাইকোর্টে উঠেছে, রাজ্য সরকারের তরফ থেকে এই সাবির আলীর বিরুদ্ধে সওয়াল করাতে সেই রাজ্য সরকারের যে আইনজীবী ছিল তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তাহলে তো রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছেই বারবার, মানে রাজ্য তাহলে ঠিক কি বলতে চাইছে? এখনো তাকে শোকজ করেনি এবং যে পদে আছে, মানে এই যোগেশ চন্দ্র কলেজের যে পদে সাবির আলী আছে তাকে সরিয়েও দেওয়া হয়নি। কি বলবেন? সাবির আলীরা হচ্ছে মাননীয়ার দুধেল গাই।
মমতা ব্যানার্জি দুধেল গাই, যে গাই দুধ দেয় তাদের কি কেউ সরিয়ে দেয়? কেউ দেয় না। বুদ্ধিমতী মহিলারা তো কখনোই দেন না। সেই জন্য সাবির আলী থাকবে, সাবির আলী দুধ দেবে, সেই দুধ দিয়ে মমতা ভোটে জিতবেন এবং তারপরে সাবির আলীকে সমর্থন করে যাবেন। তাছাড়া আর কি উপায় আছে? কারণ যেতেন তো উনি মুসলমানের ভোটে, মুসলমানের ভোট পেতেই হবে। তাতে মা সরস্বতী চুলোয় যান, মা লক্ষ্মী, মা দুর্গা সবাই চুলোয় যান, মুসলমানের ভোট পেতে হবে। কিন্তু আইপ্যাকের বিরুদ্ধে যে অভিযোগটা উঠেছে, মানে এর আগেও আইপ্যাক নিয়ে নানা রকম মন্তব্য, তাহলে তো সরাসরি এটাই প্রমাণ হচ্ছে যে আইপ্যাক এই কাজটাই করে। এবং শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছে যে এখন তৃণমূলে চারটে তৃণমূল, আগে ছিল পুরাতন তৃণমূল, নব্য তৃণমূল, এখন হয়েছে তার সাথে আক্রমণকারী তৃণমূল এবং আক্রান্তকারী তৃণমূল। কিভাবে দেখছেন, মানে আমি সমর্থন করছেন? না, একদম ঠিক কথা বলেছে শুভেন্দু, একদম ঠিক কথা বলেছে। কিন্তু এর মধ্যে একটা ব্যাপার আছে, এখনো কিন্তু মমতার একচ্ছত্র ক্ষমতাটা আছে। মমতাকে সবাই জুতো বালিশ না করে ওই দলে থাকা অসম্ভব। সেই জন্য এই আদি তৃণমূল, নব্য তৃণমূল, আক্রমণকারী তৃণমূল এবং আক্রান্ত তৃণমূল চারজনই বলে না মমতা আমাদের সাইডে আছে, মমতা আমাদের সাইডে আছে। কিন্তু এই জিনিসগুলো মানে অতীত ইতিহাস সাক্ষ্য দেয় যে এই ধরনের জিনিস টেকে না। কিছুদিন বাদে এরা বলতে আরম্ভ করে না মমতা কি, কেন মমতার কথা বলবো, মমতা তো আমাদের স্বার্থ দেখলেন না, এই সমস্ত হবে। এবং যে মুহূর্তে সেটা হবে সেই মুহূর্তে তৃণমূলের একেবারে সরাসরি পতন আরম্ভ হয়ে যাবে। আরো আগেই হতো, কিছু ঘটনার সম্মিলনের ফলে হয়নি, আগামী দিনে দেখতে হবে কি হয়। সন্দীপ ঘোষের বিরুদ্ধে দ্রুত চার্জ গঠন করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। কিভাবে দেখছেন? কারণ বারংবার যেটা উঠে আসছে, তদন্তেও যেটা উঠে আসছে যে এই ঘটনা একজনের হতে পারে না, এবং সেটা মানবাধিকার থেকেও যে মামলাটা করা হয়েছে তারাও দ্রুত চার্জ গঠন করে এগোনোর জন্য হাইকোর্ট নির্দেশ দিয়েছে। কি বলবেন? যেটা বলবো সেটা হলো যে সন্দীপ ঘোষ এবং এই অভয়ার মৃত্যুর ঘটনাটা কিন্তু চেপে রাখা যাবে না। রাজনৈতিক কুটকচালি করে এবং নিচু ধরনের নানা রকম কলাকৌশল করে কিন্তু এটা চেপে রাখা যাবে না। এটা আজকে রাজ্যে যে আকার ধারণ করেছে, শুধু রাজনীতির অঙ্গনে নয়, আইনের অঙ্গনেও যে আকার ধারণ করেছে, তাতে মাননীয়া তার অসীম ক্ষমতা দিয়ে এটা চেপে রাখতে পারবেন না। এটা বেরোবেই, এই দগদগে ঘায়ের মতন। এটা এক জায়গায় চেপে দিলে আরেক জায়গা থেকে ফুটে বেরোবে এবং বেরোবার পরে যা হবার হবে। আবারও কিন্তু বিজনেস সামিট শুরু হচ্ছে এবং সেখানে একাধিক শিল্পপতিরা আসছে। কি বলবেন? বিরোধীরা ইতিমধ্যেই বলছে আবারও সেই করের টাকায় বিজনেস সামিট। না, সে তো বটেই, কারণ প্রতি বছরে একটা করে যদি এরকম তামাশা না করা হয় তাহলে পাবলিসিটি বা হবে কি করে, আর যাকে এই তামাশার ভার দেয়া হচ্ছে তারই বা দুটো পয়সা হবে কি করে, আর সেই তার থেকে আবার তোলাটা যেটা ফেরত আসছে সেটাই বা আসবে কি করে। আজকে আমি কতগুলো খুব পছন্দ মতো খবর দেখতে পেলাম। তার মধ্যে আছে যে 19 লক্ষ কোটি টাকা নাকি 2015 সালের পর থেকে 19 লক্ষ কোটি টাকা প্রস্তাব এসেছে, বিনিয়োগের প্রস্তাব এসেছে। তো সেই প্রস্তাবগুলো কি হলো? সেই প্রস্তাবগুলোর ব্যাপারে বিরোধীরা যেখানে শ্বেতপত্র একটা দাবি করেছেন, বলেছেন না না শ্বেতপত্র কেউ দেয় না। শ্বেতপত্র কেন দেয় না? আপনারা তো সকলের চেয়ে ভালো, আপনারা তো বিজেপির তুলনায় আকাশ প্রমাণ ভালো, সিপিএম এর তুলনায় তো বটেই, কংগ্রেসের তুলনায় তো বটেই। আপনারা কি সিপিএম, বিজেপি আর এদের নকল করবেন না এদের ওপরে উঠবেন? শ্বেতপত্রটা প্রকাশ করুন না। শ্বেতপত্রতে সুবিধা না হয় একটা কৃষ্ণপত্র প্রকাশ করুন, একটা পিতপত্র, হরিতপত্র, যা খুশি একটা প্রকাশ করুন, কিন্তু বলুন যে টাকাটা কোথায় গেল। এই যে লগ্নির প্রস্তাব এসেছিল, সেই লগ্নির প্রস্তাবগুলো কি হলো? তার মধ্যে সৌরভের গ্রিলের কারখানাও আছে, যে একটা গ্রিলের কারখানা আনতে একটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে স্পেন পর্যন্ত দৌড়তে হয়েছিল, এই ব্যাপারটাও আছে। সেই জন্য আজকে আমি সোশ্যাল মিডিয়ায় একটা মন্তব্য করেছি, সেটা অনেকের পছন্দ হতে পারে, নাও হতে পারে। সেটা হলো এগুলো প্রস্তাব নয়, এগুলো প্রস্রাব।
এগুলো প্রস্রাব। যারা এসেছে এখানে তারা পেট পুরে খেয়ে ভোজন করে মাননীয়ার প্রশংসা করে তারপর ওই জিনিসটি করে চলে গেছে। কিন্তু শ্বেতপত্র প্রকাশ করার কথা বলছেন, আগেও কিন্তু বারবার বাংলাকে বঞ্চনা করা হচ্ছে। সম্প্রতি বাজেট হলো, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এই বাজেট নিয়েও বলেছেন যে আবারও প্রচুরভাবে বাংলাকে মানে বঞ্চনা করা হয়েছে। এবং বিরোধীরা, বিশেষ করে বিজেপি, বারবার বলে যে হিসাব দিন, পয়সা নিন, না হিসাব দিন, টাকা নিন, এবং সেখানেও কিন্তু অডিট করা হয় না, হিসাব দেওয়া হয় না। তাহলে কি বলবেন? 1977 সাল থেকে আমরা এই কেন্দ্রের বঞ্চনা, সীমিত ক্ষমতা, বিপ্লব না এলে কিছু হবে না, এইসব কথা আমরা সিপিএম এর মুখ থেকে শুনে আসছি। তারপরে এখন ক্ষমতা এসেছে সিপিএম এর মেধাবী ছাত্রী, তারাও স্বাভাবিকভাবেই কথা বলবে। তথাকথিত প্রয়াগরাজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি গেছেন এবং যেভাবে নিরাপত্তা এবং ঘেরাটোপের মধ্যে তিনি প্রয়াগরাজে গেলেন, বারবার বিরোধীরা প্রশ্ন তুলছে, বিশেষ করে সিপিএম এর তরফ থেকে প্রশ্ন তোলা হচ্ছে যে প্রধানমন্ত্রী বা হাই ভোল্টেজ যারা, তাদের জন্য এই নিরাপত্তা, সাধারণ মানুষ তো পদপৃষ্ঠ হয়ে মরছে এবং দেহ ভাসিয়ে দিচ্ছে ওই প্রয়াগরাজের জলে। কি বলবেন? সিপিএম এই কথা বলছে? সিপিএম তো নিজে সাধারণ মানুষকে খুন করেছিল 1978 সালে মরিচঝাপিতে। সাধারণ মানুষকে খুন করেছিল, তাদের যে খাবার জল পর্যন্ত দেয়নি, তাদের খালের জলে ফেলে দিয়েছিল, সেখানে কুমির তাদের খেয়ে নিয়েছিল। সিপিএম এই কথা বলছি, একটু লজ্জাও কি নেই? আসলে ওই লেনিন আর মার্কসের অনুগামী হলে পরে লজ্জা, ঘৃণা, ভয় এগুলো ছেঁটে তারপরে ওই লাল পতাকা ধরে।